আমাদের শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু রহস্য এখন পর্যন্ত উন্মোচিত হলো না। তবে আমি সবসময় বিশ্বাস করি মানুষের প্রেডিকশন শেষ পর্যন্ত সঠিক হয়। সাধারণ মানুষের প্রেডিকশনটাই একটা তদন্ত, অর্থাৎ কোনো ঘটনা ঘটলে এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, ন্যাচারালি সেটাই। হয়তোবা মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেবার জন্য মিডিয়া, পত্রপত্রিকা, গোয়েন্দা বিভাগ নতুন কোনো ঘটনা ঘটায় যেন মানুষ ওইটা নিয়ে ভাবতে শুরু করে অথবা ভিন্নভাবে ভাবতে শুরু করে। শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই এর ঘটনাটা এরকমই। দীর্ঘদিন যাবৎ ডক্টর ইউনূসের সাথে নার্ভে যুদ্ধ চলছিল ওয়াকারের সাথে। কারণ সাধারণ মানুষ সবাই কিন্তু বিশ্বাস করে এই ঘটনার পিছনে ওয়াকার এবং ওয়াকারের অপরাধী চক্র জড়িত আছে। এমনকি জুলাই যোদ্ধাদেরকে পথের প্রান্তরে প্রান্তিক লেভেলে যেভাবে অপমান অপদস্থ করা হয়, হত্যা করা হয়, গুলি করা হয়, সব কিছুর পেছনে ওয়াকারের হাত রয়েছে। জুলাই যোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা, তাদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ, মিথ্যা নিউজ করানো বিভিন্ন পত্রিকাতে, এসবের পিছনে গোয়েন্দাদের হাত রয়েছে। তো ডক্টর ইউনূসের সাথে গোয়েন্দাদের এবং ওয়াকারের লড়াইটা কোথায় এবং তাদের শক্তিটা কি? তাদের সবার প্রাথমিক শক্তি ভারত আওয়ামী লীগ, এটা আমরা সবাই ভালো করে জানি। বর্তমানে তাদের শক্তি হইল মির্জা ফখরুল, এরা তারেক রহমান হতে পারে, তার আচরণে মনে হচ্ছে। কারণ সে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে কিছুই বলছে না, নিজের নিরাপত্তা নিয়েই সে ব্যস্ত থাকছে। যাই হোক, তা ইমিডিয়েট সে প্রাকৃতির বিচারের মুখোমুখি হবে। প্রাকৃতির প্রতিশোধ কিন্তু ভয়াবহ হয়, আপনি ঠেকাতে পারবেন না। আপনি ঠেকাতে গেলে আপনি সেই অভিশাপের মুখে পড়ে যাবেন। এই যে সুরভি ধরা খেলো, তারপরে বানিয়াচংয়ে মেহেদি, সব কিছুর পিছনে তাই, শহীদ শরীফ ওসমান হাদির পিছনে তাই। এটা হলো একটা দর কষাকষি চলছিল গুম কমিশনের বিষয় নিয়ে। তাজুল ইসলাম যে সাহসের পরিচয় দিয়েছে, তারপরে নাবিলা তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত মেধাবী, তারা যে সাহসের পরিচয় দিয়েছে, গুম কমিশনের প্রমাণসমূহ সূক্ষ্মভাবে তারা বের করে নিয়ে আসছে। যারা গুম হয়েছে তাদের সাথে কথা বলেছে, স্তরে স্তরে একদম গোয়েন্দাদের যে নলেজ, তাদের বিশেষ করে নাবিলার ব্যাপারটা আমি দেখেছি। সে যে মেধা খাটিয়ে এটাকে মানে প্রমাণগুলো এনেছে, সেনাবাহিনীর আর এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। একটা লামসাম তদন্ত হতো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেপ্টেম্বর মাসে সেনাপ্রধান কয়েক দফায় বিচারপতি তাজুল ইসলাম এদের সাথে দেখা করেছে যে গুম কমিশনের ব্যাপারটা, বিচারের ভারটা সেনাবাহিনীর উপরে সামরিক আদালতে ছেড়ে দেয়া হোক। তাজুল ইসলাম তো রাজি হয় নাই, প্রধান বিচারপতিও রাজি হয় নাই। এরপর থেকে ইউনূসের সাথে, ডক্টর ইউনূসের সাথে তাদের মনস্তাত্ত্বিক লড়াই চলে। যদিও প্রথম থেকে তা চলছিল, এরপর ব্যাপারটি হয়ে যায় ইস্যু ভিত্তিক। তারা নানান ইয়াতে ডক্টর ইউনূসকে থামাবার চেষ্টা করে, কারণ তারা বুঝতে পারে যে প্রধান বিচারপতিকেও কনভিন্স করা যাবে না, তাজুল ইসলামকেও কনভিন্স করা যাবে না যদি ডক্টর ইউনূসকে, তাদের শক্তির উৎস ডক্টর ইউনূস তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এই কারণে আজ এই 15 সেনা কর্মকর্তা, খুনি সেনা কর্মকর্তা এই বিচারের মুখোমুখি, এবং এদেরকে রক্ষা করার জন্য ওয়াকার সামনে থেকে লড়াই করছে। এই সাধারণদের সাথে, খুনিদের সাথে জেলে না থাকা, তাদেরকে অসাধারণ করে রাখা, সেনা ছাউনিতে রাখা, এসব সেনাবাহিনীর মর্যাদা বাড়ায় না, বরং কমায়। এদেশের মানুষ সেনাবাহিনীকে বাসবে না কেন? প্রবাসী তার কষ্টের টাকাই তো সেনাবাহিনী চলে, কৃষক কামার কুমারের ট্যাক্সের টাকাই তো সেনাবাহিনী চলে। এটা তাদের বাহিনী, এদেশের মানুষের বাহিনী। আর তারা মানুষ মারে, সেই মানুষগুলোকে তারা মেরে ফেলে। তাহলে এদের কি নৈতিক কোনো শক্তি আছে ক্ষমতায় বা এই পদে থাকার? যে মানুষের টাকায় চলে সে মানুষকে তারা হত্যা করে। ঠিক একইভাবে আওয়ামী লীগ যখন এই কাজগুলো করত, তখন আমি বলতাম, ছোটখাটো পত্রিকায় লিখতাম, হ্যাঁ, যে তখন আমি যে এরা ক্ষমতা থাকার নৈতিকতা হারিয়েছে, তারপরও ক্ষমতায় ছিল, কিন্তু দেখেন নৈতিকতা হারাইছে, এমনভাবে পালাইছে আর দাঁড়াতে পারে নাই। বিএনপির ক্ষেত্র তাই। ধরেন 75-এর বীর মেজর ডালিম, হুদা, বজলুল হুদা, তাদেরকে ফাঁসির কাস্টের দিকে
ঠেলে দিতে বিএনপি কুণ্ঠবোধ করে নাই, তাদের জন্য কোনো মন্তব্য দেয় নাই। ধরেন ৭৫-এ শেখ মুজিব মারা গেল না, বুঝতে পারছেন? ৭৫-এ শেখ মুজিব মারা যায় নাই, তাহলে বিএনপি কি ক্ষমতায় আসতো? অর্থাৎ ৭৫-এর লিগেসি যদি বিএনপি না নেয়, তাহলে কিন্তু বিএনপির ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি থাকে না। থাকে না। মানুষ জামায়াতকে ভালোবাসবে কেন? যখন জামায়াত বুঝাইতে পারবে, মানুষকে বুঝাবে না, শুধু বিশ্বাস করাবে যে আমরা ৭১-এ পাকিস্তানের বিরোধিতা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এখন ভারতের যে চরিত্র, শত্রু ভাবাপন্ন মনোভাব, এটা দেখলে তো প্রমাণ হয় যে জামায়াত সঠিক ছিল। এই জিনিসটা মানুষ যখন বিশ্বাস করবে, এখন আমি এই জিনিসটা বিশ্বাস করি, জামায়াতের ৭১-এর পজিশন সঠিক ছিল। আমেরিকাও বাংলাদেশের জন্য সঠিক ছিল, চীনও সঠিক ছিল। জাউরামি করেছে ভারত, স্বাধীনতার নামে, মুক্তিযুদ্ধের নামে তারা আমাদেরকে অবদমিত করেছে, দুর্বল করেছে। আপনি হিসাব করে দেখেন, সেই ধরেন ৭১ সালের আগ পর্যন্ত, ৪৭ থেকে ৭১ কত বছর? ২৪ বছর না? সীমান্তে কয়জন মানুষ মারা গেছে? এরপরে ২৪ বছরের সীমান্তে কয়জন মানুষ মারা গেছে? তাইলে বুঝতে পারবেন আপনি। দ্য হট বর্ডার লাইন অফ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার, এটাকে বলা হয় সারা ওয়ার্ল্ডের মধ্যে হট বর্ডার লাইন। এত বেশি মানুষ সীমান্তে কোথাও মারা যায় না, ইভেন কি ইসরায়েলেও না। ইসরায়েল ধরে নিয়ে যায়, এভাবে অন দ্য স্পট মারে না, ধরে নিয়ে গিয়ে তার সাথে তথ্য আদায় করে। মিথ্যা, সঠতা, জালিয়াতি সবকিছু হইলো ভারতের সাথে আছে, বুঝতে পারছেন? তো ডক্টর ইউনূসকে গুম কমিশনকে থামিয়ে দেওয়ার জন্য এবং বিডিআর বিদ্রোহের ব্যাপারটি বন্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য এই ওয়াকার মনস্তাত্ত্বিক লড়াই নেমেছে ডক্টর ইউনূসের সাথে। কিন্তু ওয়াকার যতই বুদ্ধি থাকুক না কেন, বুদ্ধিটা কিন্তু মুক্ত না। বুদ্ধিটা একটা প্যানেলের বুদ্ধি। ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে যে বুদ্ধি পায়, এই বুদ্ধি তার। ভারতে দাদাবাবুরা যে বুদ্ধি দেয়, এইটুকু বুদ্ধি তার। হাসিনা যেটুকু বুদ্ধি দেয়, এইটুকু বুদ্ধি তার। ব্যারাকের ভিতরের মানুষ তো। কিন্তু ডক্টর ইউনূসকে সে মাপতেই পারে নাই। ডক্টর ইউনূসের যদি শক্তি কমই হতো, তাহলে ভারত আরো আগেই সাইজ করে দিত। এতটুকুতে ওয়াকারের বোঝা উচিত ছিল। ওয়াকারের যে কি হবে, আর একটা কাজ করবেন আপনারা, তাকে চরম আকারে বদদোয়া দিতে থাকবেন, অনবরত বদদোয়া দিবেন। ওয়াকার, মির্জা ফখরুল, এদের জন্য, আমির খসরু, এদের জন্য অনবরত বদদোয়া দিবেন। আরো একটা বদদোয়া দিবেন সবাইকে, সেটা হলো যারা ভারতের দালালি করে, উপর দিয়ে হোক ভিতর দিয়ে হোক, সবাইকে বদদোয়া দিবেন। এটা ভারত, এটা বিএনপি হোক আর জামায়াত হোক, আমরা ভারত পন্থা চাই না। ডক্টর ইউনূস তার শক্তিমত্তার হিম্মত চালিয়ে যাবেন, আমরা এটাই চাই, এটাই দেখতে চাই। এবং সব কিছু অবদমিত করে